সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। এক ভোরে ইরানের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল ইসরায়েল। বোকা নেতানিয়াহু বুঝতেই পারেননি এমন ভয়াবহ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দম্ভ তো ভেঙে চুরমার। সপ্তাহ দেড়েকের যুদ্ধে বিশ্বকে ইসরায়েলের কঙ্কাল দেখিয়ে দিয়েছে ইরান। যুদ্ধে টিকতে না পেরে মার্কিন প্রেসিডেন্টের শরণাপন্ন হয়েছিলেন নেতানিয়াহু। ট্রাম্প তার আবদার রক্ষাও করেছিলেন। বলা নেই কওয়া নেই, হঠাৎ রাতের অন্ধকারে ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে বোমা ফেললেন তিনি। কাজের কাজ কিছুই হয়নি। ইরান আগেই সরিয়ে নিয়েছিল সমৃদ্ধ ইউরেনিয়াম, যা ধ্বংস করার জন্য শঠতার আশ্রয় নেন ট্রাম্প। ২৪ ঘন্টা না পেরোতেই মধ্যপ্রাচ্যের মার্কিন ডেরাগুলোতে মিসাইলের পর মিসাইল গিয়ে আঘাত হানতে থাকল। শেষমেশ যুদ্ধবিরতির জন্য আকুতি জানালেন নেতানিয়াহুর প্রভু ডোনাল্ড ট্রাম্প। ইরানি জাতি বেশ দয়ালু, ট্রাম্পের কান্না সইতে পারল না, সরে এলো পাল্টা হামলা থেকে। ততক্ষণে বিশ্ব কড়ায় গণ্ডায় হিসাব করে বুঝে ফেলেছে কথিত পরাশক্তিগুলোকে পাশ কাটিয়ে নীরবে নিভৃতে সামরিক শক্তি সানিয়ে নেওয়া ইরান শুধু ইসরায়েলকে কেন, যুক্তরাষ্ট্রকেও ২ পয়সার পরোয়া করে না। আসলে ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সারসংক্ষেপ এটি। এই যুদ্ধে ইসরায়েল সামরিকভাবে কি হারিয়েছে তা কঠোরভাবে গোপন রাখা হয়েছে। ইরানের হামলার লক্ষ্যবস্তুগুলো বরাবরই ছিল সামরিক, যেখানে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল। ইরানের পার্শ্ব হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার হিসাব সংবলিত একটি সংবাদ দেখলেই বোঝা যাবে ইসরায়েলের পরাজয়ের ক্ষত কতটা গভীর। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, অপারেশন ট্রু প্রমিস ট্রি চলাকালে ইরানের টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পর্যুদস্ত ইসরায়েলিরা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে প্রায় ৩৯,০০০ আবেদন জমা দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ। ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এই তহবিল থেকে ক্ষতিপূরণ চেয়ে মোট ৩৮,৭০০টি আবেদন জমা পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘরবাড়ি, ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৩০,৮০৯টি। তাছাড়া ৩,৭১৩টি আবেদন জমা পড়েছে যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে। যন্ত্রপাতি আর অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৪,০৮৫টি। ইসরায়েলি ওয়েবসাইটে বোহাজরি হারেদিমের তথ্য মতে শুধু তেল আবিবেই ক্ষতিপূরণ চেয়ে ২৪,৯৩২টিরও বেশি আবেদন পড়েছে। দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে আবেদন জমা পড়েছে ১০,৭৯৩টি। ইসরায়েলি বিশ্লেষকরাও স্বীকার করছেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে তার ঘোষিত লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এক বিশ্লেষণে অরি গোল্ডবার্গ ইসরায়েলের কৌশলগত সীমাবদ্ধতা এবং ইরানের প্রতিরোধ সক্ষমতার কথা তুলে ধরেছেন। অরি গোল্ডবার্গ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক নিয়ে কাজ করছেন। তিনি একজন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক এবং ভাষ্যকার। এক প্রবন্ধে গোল্ডবার্গ দেখিয়েছেন ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন ও দেশটির পারমাণবিক কর্মসূচির লাগাম টানা সহ বেশ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধ শুরু করলেও শেষমেশ কিভাবে ব্যর্থ হয়েছে। প্রবন্ধে তিনি প্রশ্ন করেছেন, পারমাণবিক কর্মসূচির লাগাম টানা কি সম্ভব হয়েছে? তিনি নিজেই উত্তর দিয়েছেন, অবশ্যই না। গোল্ডবার্গ বলেন, ইরান যুক্তরাষ্ট্রের হাতে আক্রান্ত ফোর্ডো স্থাপনা থেকে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান আগেই সরিয়ে নিয়েছিল। এই উপাদানগুলোই পারমাণবিক কর্মসূচির সবচেয়ে জরুরি অংশ। তাই পারমাণবিক কর্মসূচির লাগাম টানার চেষ্টা সন্দেহাতীতভাবে ব্যর্থ হয়েছে। এরপর অরি গোল্ডবার্গ প্রশ্ন করেন, সরকার পরিবর্তন কি সম্ভব হয়েছে? উত্তরে তিনি বলেন, সহজ কথায় বলতে গেলে ইসরায়েল যা চেয়েছিল তার উল্টো ফল হয়েছে। ইসরায়েল ইরানের নিরাপত্তা বাহিনীর সামরিক নেতাদেরকে হত্যা করে সরকার বিরোধী বিদ্রোহ শুরু করার চেষ্টা করেছিল। তাদের বিশ্বাস ছিল শত্রুর ঊর্ধ্বতন নেতাদের হত্যা করলে তাদের সক্ষমতা দুর্বল হয়ে যাবে, কিন্তু এই কৌশল সফল হয়নি। এই হত্যাকাণ্ডগুলো সরকারের প্রতি মানুষের সমর্থন বাড়িয়ে দিয়েছে। এই বিশ্লেষক ইসরায়েলের ভেতরের ক্ষয়ক্ষতি তুলে ধরে বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো বারবার ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পেরেছে, ইসরায়েলের কেন্দ্রস্থল সহ সারা দেশে আঘাত এনেছে। এতে অভূতপূর্ব সংখ্যক হতাহতের পাশাপাশি ব্যাপক ভিত্তিক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের অভাব ছিল এবং দ্রুত সেগুলো তৈরি করারও কোনো আশা ছিল না। ইসরায়েলি অর্থনীতি দ্রুত স্থবির হয়ে পড়েছিল। এটিও ইরানের জন্য আরেকটি জয়। ওরি গোল্ডবার্গ উপসংহার টেনেছেন এভাবে, ইসরায়েল হামলা চালিয়ে ইরানের জন্য ভালোই করেছে। ইসরায়েল বিশ্বকে বোঝার সুযোগ করে দিয়েছে ইরান এখন সমীহ করার বস্তু। তার সঙ্গে তর্কে গেলে বহু হিসাব নিকাশের প্রয়োজন আছে। গোপন মার্কিন প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এগুলোর প্রবেশ পথ বন্ধ করে দিতে পারলেও স্থাপনার ভূগর্ভস্থ ভবনগুলোর ক্ষতি করতে পারেনি। প্রতিবেদন অনুযায়ী হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড়জোর কয়েক মাসের জন্য পিছিয়েছে। এতে বলা হয়, হামলার আগে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে ফেলে। এই কারণে হামলায় পারমাণবিক উৎপাদনের খুব সামান্যই ধ্বংস হয়েছে। ধারণা করা হচ্ছে ইউরেনিয়ামের কিছু অংশ ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদন বলছে, পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, তারাও মনে করেন ইরান কিছু গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলেছে, যেন বড় স্থাপনা আক্রান্ত হলেও কর্মসূচি চালিয়ে নেওয়া যায়। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, হামলায় ইরানের স্থাপনাগুলোর ক্ষতি ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার প্রত্যাশার চেয়ে অনেক কম হয়েছে। শুধু তাই নয়, ইরান তার প্রায় সব পারমাণবিক উপকরণের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম। এর মানে তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়, তবে তুলনামূলকভাবে দ্রুতই তা করতে পারবে। ইসরায়েলের প্রাথমিক মূল্যায়নও মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, তাদের সংগ্রহ করা তথ্য অনুযায়ী ফর্দর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস হয়নি। কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, তারাও মনে করেন ইরান কিছু গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলেছে, যেন বড় স্থাপনা আক্রান্ত হলেও কর্মসূচি চালিয়ে নেওয়া যায়। প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের মন্তব্যের সারবত্তা হল, ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ছিল বাগাড়ম্বরপূর্ণ। এতে ইরানের কোনো ক্ষতি হয়নি। যুদ্ধবিরতির পর ইরানে যে বিজয় উদযাপন হয়েছে, বৃদ্ধ, শিশু, নারী নির্বিশেষে লাখ লাখ ইরানি যেভাবে মাঠে নেমে নিজ সামরিক বাহিনীর প্রশংসায় সারাদিন স্লোগান দিয়েছেন, এই উদযাপনের শরীরী ভাষাটাও গুরুত্বপূর্ণ। ইরানিরা নিশ্চিত তারা তাদের শত্রুদের গালে চপটাঘাত করতে পেরেছেন। অন্যদিকে নেতানিয়াহু যতই বিজয়ের ফানুস ওড়াক, ইসরায়েলে চলছে শুনশান নীরবতা। ধ্বংসস্তূপ থেকে উঠে আসার প্রাণান্তকর চেষ্টা, অজানা শঙ্কা আর এক লোভী প্রধানমন্ত্রীর ক্ষমতা টিকে রাখার জন্য যুদ্ধে যাওয়ার ক্ষোভ। যুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ীরা যেমন দাপুটে আচরণ করেন, ইরানের কিছু সিদ্ধান্তেও সেই আচরণ স্পষ্ট। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। বুধবার দেশটির জাতীয় সংসদে এই প্রস্তাবের পক্ষে আইন প্রণেতারা ভোট দেন। এর বিপক্ষে কোনো ভোট পড়েনি। এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশন IAEA এর সঙ্গে কারিগরি সহায়তা, পরিদর্শন ও তথ্য আদান প্রদান বন্ধের সুপারিশ করে একটি খসড়া পরিকল্পনা উত্থাপন করে। কমিশনের দাবি, সম্প্রতি IAEA যে প্রতিবেদন প্রকাশ করেছে এবং ইরানের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পক্ষে অজুহাত তৈরি করার শামিল। তাদের মতে, সংস্থাটি নিরপেক্ষতা হারিয়ে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হলে IAEA এর পরিদর্শন কার্যক্রম, নজরদারি ক্যামেরা স্থাপন ও তথ্য আদান প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখন এটি বাস্তবায়নের জন্য গার্ডিয়ান কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়েও ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত এই জলপথ বন্ধের ফলে প্রভাব পড়বে বিশ্বব্যাপী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, কারণ ভারতকে নিজের চাহিদার 85% বেশি তেল বাইরের দেশ থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় 50% আসে হরমুজ প্রণালী দিয়ে। ফলে সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও এই সিদ্ধান্তের ফলে ভারতের তেল আমদানি ব্যাপকভাবে ধাক্কা খাবে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের 20% পরিবহন এই হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। ইরানের আণবিক শক্তি সংস্থা বা
AEOI'র মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, ইরানের পরমাণু শিল্প, বৈজ্ঞানিক ও প্রযুক্তি অবকাঠামোতে গভীরভাবে প্রথিত আগ্রাসনের মাধ্যমে একে ধ্বংস করা সম্ভব নয়। তিনি বলেন, আগ্রাসনের পরও ইরানের পরমাণু কর্মসূচির সম্প্রসারণ অব্যাহত থাকবে। তিনি বলেন, শত্রুদের বুঝতে হবে এই শিল্প আমাদের জাতির রক্ত ও চিন্তার সঙ্গে মিশে আছে। তারা কখনো এটি উপড়ে ফেলতে পারবে না। আমাদের সক্ষমতা ও সম্ভাবনার নিরিখে এই শিল্পের বিকাশ অব্যাহত থাকবে। এটি কখনো বন্ধ হবে না। এদিকে ধ্বংস হওয়া ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন ইসরায়েলিরা। ধ্বংসস্তূপে খুঁজে ফিরছেন টুকরো স্মৃতি, ছবি, বই কিংবা আস্ত সোফা। ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা। তবে যুদ্ধ থামলেও সবার চোখে মুখে ভয়ের রেখা স্পষ্ট। বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, আসলেই কি থেমেছে যুদ্ধ? ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্য শহরগুলোর মতো তছনছ হয়ে গেছে তেল আবিবের শহর রামাত দ্বীপও। সেখানে দিনরাত ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। তেল আবিবের একটি বিনোদন সংস্থার প্রধান অর্থ কর্মকর্তা লিয়াদ বলেছিলেন, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, আবারও আনন্দ করতে চাই। এক এলাকার বাসিন্দা ইলানা বেন আরি বলেছিলেন, প্রথম মুহূর্তে তো বোঝাই যায়নি যে কি হয়েছে। বড় ধাক্কাটা পরে আসে। আমরা ভেবেছিলাম আর কখনো আমাদের বাড়িতে ফিরতে পারবো না। ভয় কাটছে না ইসরায়েলি কর্মকর্তাদেরও। যুদ্ধবিরতি হলেও বিপদ রয়ে গেছে বলে দেশবাসীকে সতর্ক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনীর প্রধান সবাইকে উচ্চস্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে এই পর্যায়ে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলীতে কোনো পরিবর্তন আনা হয়নি। নির্দেশনাবলী অবশ্যই মেনে চলতে হবে, কারণ বিপদ রয়ে গেছে। 1967 সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল। 6 দিনের ওই যুদ্ধে মিশর, জর্ডান ও সিরিয়ার বিরুদ্ধে এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়েছিল ইসরায়েল। তবে ওই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়ায়নি। তারপরও 6 দিনে আরব দেশগুলো পিছু হটেছিল। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। ইরান 12 দিন একা প্রতিরোধ করল। যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালিয়েও ইরানকে নতি স্বীকার করাতে পারল না, বরং তাড়াহুড়ো করে যুদ্ধবিরতিতে সম্মতি জানালো ইসরায়েল। এদিকে ইরান বরং এখনও সরাসরি বলেনি তারা যুদ্ধবিরতি করেছে। তারা শুধু বলেছে ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও হামলা বন্ধ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল এককভাবে রাজি হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেননি। যুদ্ধের গোড়ার দিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বেশ জোরালো কণ্ঠে বলেছিলেন, শেষ ইতিহাস লিখবে ইরান। কি আশ্চর্য আত্মবিশ্বাস! শুধু ইসরায়েল নয়, আমেরিকা, ইউরোপের সব পরাক্রমশালী প্রতিদ্বন্দ্বী ঘেরা রণক্ষেত্রে দাঁড়িয়ে কতটা সাহস থাকলে একটা নিঃসঙ্গ কণ্ঠ এতটা গর্জে উঠতে পারে, তার সর্বশেষ প্রমাণও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরান। খামেনি আর পেজিশকিয়ানের ইরান একটি নতুন ইতিহাস রচনা সম্পন্ন করল এই সপ্তাহে, যে ইতিহাসের পাতায় পাতায় লেখা, যে কোনো সময় ধুলোয় মিশে যাবে বর্বর ইসরায়েলের অস্তিত্ব। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।